আজ সারা দেশে রাতের তাপমাত্রা কমলে অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। ঢাকা সহ সারা দেশে গণজামায়াতের ডাক সচেতন কওমি ছাত্র সমাজের। গুলিস্তান, শাহবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় যানজটের সংখ্যা। সমালোচনার মুখে ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিকী। বছরের মাঝামাঝি সময় নির্বাচন চায় বিএনপি, এখন থেকে প্রস্তুতি শুরু করেছে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো। চরম অস্থিরতায় বাংলাদেশের পোশাক খাত, বাজার দখলের প্রস্তুতি ভারতের। ইরানের সাথে এক টেবিলে ইউরোপের 3 দেশ, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠা। ভারত চীন সীমান্তে উত্তেজনা শেষ হয়নি, লাদাখে আবারও মুখোমুখি চীন ভারত। বিপিএলে আগুন ঝরাচ্ছে তাসকিন, ব্যাট হাতে জাকিরের তাণ্ডব। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাস সুযোগ না পাওয়ায় অবাক কার্টলি অ্যামব্রোস। এবং চলতি বছরে পুরনো ক্লাব ভার্সায় ফিরছেন লিওনেল মেসি। স্বাগত দর্শক কেটিভি নিউজে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আর পুরো সংবাদ জুড়ে আমি আপনাদের সাথে আছি মাহমুদুর রহমান সিয়াম। শুরুতেই আবহাওয়ার সংবাদ। আজ সারা দেশের রাতের তাপমাত্রা কমবে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে এই সংস্থাটি। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এবারে জানাচ্ছি সড়কের যানজট পরিস্থিতি। আজ ঢাকা সহ সারা দেশের গণজামায়াতে ডাক দিয়েছে সচেতন কওমি ছাত্র সমাজ। এতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ঢাকার গুলিস্তান, শাহবাগ, বাড্ডা, তেজগাঁও, মিরপুর, বেড়িবাঁধ, মিরপুর 1, মহাখালী ও বনানীতে যানজট তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পদত্যাগ করেছেন শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ও নগদ বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকী। দেশটির প্রধানমন্ত্রী কের স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ওই পদত্যাগপত্রের টিউলিপ লিখেছেন, আমি কোনো দোষ করিনি, তবে আমি পদে থাকলে হয়তো সরকারের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে। টিউলিপের বিরুদ্ধে ব্রিটেনের এবং বাংলাদেশের দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটেনে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে রাশিয়ার অর্থায়নে নির্মিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রকল্প থেকে অর্থ সরানোর অভিযোগে বাংলাদেশে তদন্ত করা শুরু হয়েছে তার বিরুদ্ধে। লন্ডনে হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপে 2টি টিকিট নিয়েছিল টিটিপি। এছাড়া তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসবের মধ্যে দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছে। তারা বলেছে টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন। এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য হলে তার ক্ষমা চাওয়া উচিত। টিউলিপ সিদ্দিকের দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থ বাজারের ভেতরে দুর্নীতির সামাল দেওয়া, অথচ তিনি নিজে দুর্নীতিতে জড়িয়ে গেছেন এমন অভিযোগ উঠেছে। কয়েকদিন বেশ চাপে থাকার পর এবার পদ ছাড়লেন তিনি। টিউলিপ সিদ্দিকী গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। এরপর তাকে গত জুলাইয়ে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ দেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার। গত বছরের 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিকী। তিনি 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। এদিকে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার পদত্যাগের বিষয়ে এক বিবৃতি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যেখানে তিনি উল্লেখ করেছেন টিউলিপের পদত্যাগে মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময় আমি এটাও পরিষ্কার করতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতি কোনো প্রমাণ পাননি। এদিকে টিউলিপের খালা শেখ হাসিনা পতনের পর বাংলাদেশেও চলছে একের পর এক সংস্কার, তবে এখনই সংস্কার পুরোপুরি শেষ করার প্রয়োজন নেই বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের আয়োজন করার তাগিদ দিয়েছেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে এ বছরের মাঝামাঝিতে নির্বাচন চায় বিএনপি। ভোট বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর এবছর জুলাই আগস্টে নির্বাচনের আয়োজন করা সম্ভব। তিনি আরও বলেন, ভোট যতই বিলম্বিত হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। এ সময় বিএনপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রশ্ন আসে না। তড়িঘড়ি করে ফেসিবাদের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হবে। যে বিচার শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সীমান্ত ইস্যুতে সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদও জানিয়েছেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচনী দলগুলোর শীর্ষ নেতারা নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরু করেছে। ভোটারদের আস্থা অর্জনে জনসম্পৃক্ত কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। একই সঙ্গে দলের তারকা নেতারা নতুন চমক সৃষ্টির জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে আগে থেকেই মাঠে নেমেছেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়ার শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। সমমনা অন্তত 10টি দলের শীর্ষ নেতা প্রায় অভিন্ন তথ্য দিয়ে বলেছেন, বিএনপি জোটগতভাবে ভোট করবে কিনা তা নির্বাচনের তারিখ ঘোষণার পর সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন। তবে এখন এলাকাভিত্তিক তারা কাজ করছে। পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবিতেও রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। নেতাদের মতে জোটগতভাবে হলে ঢাকায় অন্তত 3টি আসন তারা চাইবেন। তারা আশা করছেন শিগগিরই নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপ জানা যাবে। চলতি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এমন বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে অনেকটাই নির্বাচনমুখী। তবে সমমনার রাজনৈতিক দলগুলো চলতি বছরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। সে ধারাবাহিকতায় দলগুলো শীর্ষ নেতারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে এমন আশা করেই মাঠে নেমেছে তারা। দলগুলোর নেতারা জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আর সেজন্য দরকার প্রকৃত অর্থে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনে জনগণ নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে। সেজন্যই জনস্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি নিয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করেছেন তারা। সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনে নানা রকম ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ নিচ্ছেন দলগুলোর শীর্ষ নেতারা। তারা বিএনপি ঘোষিত 31 দফা দাবি নিয়েও কাজ করেছেন বলে জানিয়েছেন। এদিকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকার জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। চলতি বছরের মাঝামাঝি সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের যে দাবি বিএনপি জানিয়েছেন, সে বিষয়ে এক প্রশ্নের উত্তরে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। গোয়েন লুইসের নেতৃত্বে ইউএনজিপি নির্বাচন বিষয়ক মিশন মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। পরে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন গোয়েন লুইস। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা আমাদের নির্বাচন মিশনের আলোচনার আওতার বাইরে। এটা আসলে রাজনৈতিক দল ও সরকারের সিদ্ধান্ত। আমরা নির্বাচনের সময়সীমা নিয়ে আলোকপাত করছি না। এই সিদ্ধান্ত নেবে অধ্যাপক ইউনূসের সরকার এবং রাজনৈতিক দলগুলো। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে দাম্ভিক অবস্থানে আছে বিএনপি ও সমমনা দলগুলো। গত বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে একটি ধারণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ও ঐক্যমতের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে। মোটা দাগে 2025 সালের শেষ থেকে 2026 সালে প্রথমার্ধের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ইউনূসের এই ঘোষণায় সন্তুষ্ট না হয়ে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ চেয়ে আসছে বিএনপি। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রীয় সংস্কারে গঠিত কমিশনগুলোর প্রতিবেদনে আসার পর সংস্কার প্রক্রিয়া ও ভোটের সময় ঘোষণার বিষয় আসবে। এর মধ্যে চলতি বছরের মাঝামাঝিতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা বারবার করে বলছি যে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমরা মনে করি যে এই বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। গোয়েন লুইস বলেন, নির্বাচনে কারিগরি সহায়তা চেয়ে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কি সহায়তা লাগবে এবং সেটা কিভাবে করা হবে তা নির্ধারণের কাজ করছে এই ইউএনজিপি কমিশন। সেজন্য ইউএনজিপি মিশনের প্রতিনিধিরা আগামী 10 দিন বাংলাদেশে থেকে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সুশীল সমাজ, শিক্ষক সহ অংশীজনদের সঙ্গে বৈঠক করবে। কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন মিশনে বসবে তা জানতে চাইলে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন,
যতগুলো সম্ভব বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে যাদের চিন্তা করা যায় এমন প্রত্যেকের সঙ্গে বসবে তারা। স্থানীয় নির্বাচন নয়, কেবল জাতীয় নির্বাচনের সহযোগিতার বিষয় নিয়ে এই মিশনে কাজ করবে বলে আরেক প্রশ্নের জবাবে জানান গোয়েন লুইস। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে যন্ত্রপাতি ও কারিগরি সহযোগিতার বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে। এটাও আলোচনার অংশ ছিল, তবে যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের আয়োজন করা উচিত বলে মনে করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কেননা চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে চরম সংকটের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনে গণ আন্দোলন সহ নানান কারণে অস্থিরতায় পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প। এ বিষয়ে কাজে লাগিয়ে বাংলাদেশের পোশাকের বাজার ধরার প্রস্তুতি নিচ্ছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাক আমদানিকারকরা বিকল্প রপ্তানিকারক খুঁজছেন, যার মধ্যে আছে ভারতও। আর এই সুযোগটাই কাজে লাগানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। এই অংশ হিসেবে ভারতের টেক্সটাইল ও গার্মেন্টস খাতকে সমৃদ্ধ করবে। আগামী বাজেটে এজন্য বাড়তি আর্থিক সহায়তা রাখা, শুল্ক ছাড় দেওয়া এবং স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির দুজন সরকারি কর্মকর্তা। ভারতের পোশাক রপ্তানি প্রচার কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মিথিশীল ঠাকুর রয়টার্সকে বলেছে, যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি বিকল্প রপ্তানিকে খুঁজছে, কিন্তু ভারত তাদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। ভারতীয় পোশাক খাতে প্রায় 4,50,00,000 মানুষ কাজ করেন। আগামী অর্থ বছরে বাজেটের টেক্সটাইল মন্ত্রণালয়ের বাজেটে 10 থেকে 15% বাড়ানোর চিন্তা ভাবনা করছেন দেশটির সরকার। বর্তমানে এই মন্ত্রণালয় 44.17 বিলিয়ন রুপি বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন একটি সূত্র। এই স্কিমে যেসব প্রতিষ্ঠান স্থানীয়ভাবে পোশাক উৎপাদন করবে তাদের কর প্রণোদনা ও অন্যান্য বিষয়ে ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছে ভারতীয় সরকার। সরকারি এক কর্মকর্তা বলেছেন, পলিয়েস্টার, ভিসকস ফাইবার টেক্সটাইলের যন্ত্রপাতির ওপর শুল্ক বাতিলের বিষয়টি এই মুহূর্তে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে ভারতে ফাইবার আমদানিতে 11 থেকে 27% শুল্ক দিতে হয়, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো শুল্কই দিতে হয়নি। বিষয়টি ভারতীয় পোশাক শিল্পের উপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন এই সরকারি কর্মকর্তা। আগামী 1 ফেব্রুয়ারি ভারতে 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হবে। দেশটির বাণিজ্য ও টেক্সটাইল মন্ত্রণালয়ের পোশাক খাতে প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের ব্যাপারে জানতে চেয়ে ইমেল করেছিল রয়টার্স, তবে তারা কোনো জবাব দেয়নি। শহীদুল্লাহ আজিম নামে এক পোশাক কারখানার মালিক রয়টার্সকে বলেন, আমার বেশিরভাগ ক্রেতা হলো উত্তর আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলো, কিন্তু বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু কিছু আমেরিকান ক্রেতা ভারত ও ভিয়েতনামে গিয়ে ঝুঁকছে। রাজনৈতিক অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানি কমেছে। ইউএস অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অপারেলসের ডাটা থেকে দেখা গেছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশের রপ্তানি 0.4% কমে $6.7 বিলিয়ন দাঁড়িয়েছে। অপরদিকে ভারতের রপ্তানি 4.25% বেড়ে $4.4 বিলিয়ন হয়েছে। ভারতীয় পোশাক রপ্তানির এই উত্থান প্রমাণ করেছে ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তার নিজস্ব টেক্সটাইল শিল্পের জন্য একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে প্রস্তুত। দীর্ঘমেয়াদী ক্ষমতা গ্রহণের পরেই ইরানের ওপর চওড়া হবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন আশঙ্কা বিশ্লেষকদের। কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের মতোই সমানভাবে উদ্বিগ্ন এই রিপাবলিকান নেতা। আগের মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী 6টি দেশ যে চুক্তি করেছিল, সেখান থেকে বের হয়ে যায় ট্রাম্প। চুক্তিটির অধীনে নিজেদের পরমাণু সক্ষমতা সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন খামেনি দেশ। বিনিময়ে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার তেহরানদের আবারও বেঁধে দেওয়া মাত্রা চেয়ে বেশি হারে ইউরেনিয়াম মজুত করেছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপের 3টি শক্তিধর দেশের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন বার্তা সংস্থা এএপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় 3 পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন ইরান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের ঠিক 1 সপ্তাহ আগে এই আলোচনা হতে চলেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থাটি। এএফপি জানিয়েছেন, সুইজারল্যান্ডের জেনেভায় গেল বছরের নভেম্বরে তেহরান এবং E3 নামে পরিচিত 3টি ইউরোপীয় শক্তিধর দেশের মধ্যে বৈঠক হয়।
ফলশ্রুত ওই বৈঠকে 2 মাসের কম সময়ের মধ্যে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে তারা। তবে আলোচনার বিষয় জার্মানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন এগুলো কোনো আলোচনা নয়। অন্যদিকে ইরানও একইভাবে জোর দিয়ে বলেছেন এই আলোচনা কেবলই শলা পরামর্শ। এর আগে গেল সপ্তাহে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানান তিন দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি কূটনৈতিক সমাধানের কাজও চালিয়ে যাচ্ছে। এই বৈঠকটি তারই ইঙ্গিত। তবে এই অগ্রগতিতে অন্তত সমস্যা সংযুক্ত হবে। বিশ্লেষকরা বলেছেন 2015 সালে ইরানের সাথে বৈঠকের বিষয়ে আন্তরিক ছিল ইউরোপীয় দেশগুলো। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি পাল্টাপাল্টি হামলা জড়িয়েছে তেহরান। এতে পশ্চিমা দেশগুলোর অনাস্থা কুড়িয়েছে খামের দেশ। ফলে ট্রাম্প যদি ইরানের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করে সেখানে ইউরোপীয় দেশগুলো হয়তো দ্বিমত পোষণ করবে না। এমনটি ঘটলে অবধারিতভাবে নাজুক পরিস্থিতির মধ্যে পড়তে হবে উপসাগরীয় দেশটিকে। যদিও এই ধরনের চাপ ইরানের জন্য নতুন কোনো বিষয় না বলে মনে করেছেন বিশ্লেষকরা। এদিকে 1000 নতুন অত্যাধুনিক ড্রোন হাতে পেয়েছে ইরানের সেনাবাহিনী। জানা গেছে ড্রোনগুলো কৌশলগত মিশন ও দূরপাল্লার অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে, যা সেনাবাহিনীর গোয়েন্দা নজরদারি এবং সীমান্ত পর্যবেক্ষণের ক্ষমতাকে বাড়িয়ে তুলবে। একই সঙ্গে এগুলো সেনাবাহিনীর দীর্ঘ পাল্লায় আক্রমণের ক্ষমতাকেও শক্তিশালী করবে। সোমবার সকালে ড্রোনগুলোকে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর যুদ্ধ শাখায় যুক্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি ও প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে। এদিকে মধ্যপ্রাচ্যের মতো অশান্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়াও। আবারও মুখোমুখি অবস্থানে দুই প্রতিবেশী রাষ্ট্র চীন ও ভারত। গেল কদিন ধরে বাংলাদেশের ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশ ভারতে। এবারে বাংলাদেশের উত্তেজনা পারদ না থামতে দেখা দিয়েছে ভারত চীন দ্বন্দ্ব। ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে আবারও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলসির কাছে বড় আকারে সেনা মহড়া চালালো বেজিং, যেটাকে ইতোমধ্যে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বরাতে বলা হয়েছে যুদ্ধের উস্কানি দিচ্ছে বেইজিং। গণমাধ্যমটির আরও দাবি বরফে ঢাকা এলসিতে অত্যাধুনিক উচ্চতার পিপল লিবারেশন আর্মি ঝিংজিয়ার সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন। ভারতে এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক অবস্থানে চলে গেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সৈনিকদের কাছে গোলা বারুদ ও রসদ পৌঁছে দেওয়ার অভ্যাসও চালিয়েছে তারা। ইতিমধ্যে ভারতের অন্য আরেকটি সংবাদ মাধ্যম দ্য ওয়াইআর এর এক প্রতিবেদনে জানা হয় ভারতের সেনাপ্রধান বলেছেন লাখাত সীমান্তে ভারত ও চীনের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল কিন্তু সংবেদনশীল। তার পরপরই ভারতের সামরিক অনেক বিশ্লেষকরা বলেছেন ভারত বিষয়টি সংবেদনশীল বলা মানে বিষয়টি গুরুতর। আগে থেকেই লাঘাত যেহেতু চীন দাবি করে আসছিল, তাই এই অঞ্চলে বড়সড় যুদ্ধ যে কোনো সময় বেঁধে যেতে পারে। তারা মনে করছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কৌশলী ভূমিকা পালন করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথে আসতে হবে। না হলে চীন যে কোনো সময় এই অঞ্চল দখল নিতে পারে, যেটাকে তারা চীনের উস্কানি হিসেবে দেখেছেন। চীন এ সময় এখানে সামরিক মহড়া করার মানে চীন ও অঞ্চলের দখলে মরিয়া হয়ে পড়েছে। গত বছরের 18 ডিসেম্বর মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট ইনভলভিং দ্য পিপলস রিপাবলিকান অফ চায়না শীর্ষক রিপোর্ট প্রকাশ করে আমেরিকার প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। সেখানে বলা হয়েছে 2020 সালের গলওয়ানা সংঘর্ষের পর এলএসিতে সৈন্য সমাহার মোটেই হ্রাস করেনি বেজিং। লাখাত থেকে অরুণাচল পর্যন্ত 3488 কিলোমিটার বিস্তৃত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পিপলস লিবারেশন আর্মির 1,20,000-এর বেশি সেনা মোতায়েন করেছে অঞ্চলটিতে। এর পাশাপাশি এলএসিতে চীনের সেনা কি হাতিয়ার জমা করেছে তারও বিস্তারিত উল্লেখ করেছে পেন্টাগনের রিপোর্টার। আমেরিকার দাবি এই এলাকার মোতায়েনে থাকা পিএলএ অফিসার ও জওয়ানদের কাছে রয়েছে ট্যাঙ্ক, কামান, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উন্নত সামরিক সরঞ্জাম। পেন্টাগনের রিপোর্টের সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পিএলএ এর অন্তত 20টি সম্মিলিত অস্ত্র ব্রিগেডিয়ারের উপস্থিতি উল্লেখ করা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পূর্ব, পশ্চিম এবং মধ্যবর্তী একাধিক কৌশলগত এলাকা যুদ্ধের জন্য তাদের মজুদ রেখেছে ড্রাগন। সংঘর্ষ বাদলে লাদাখ বা অরুণাচলের জমি কবজা করার ক্ষেত্রেও এই ব্রিগেডকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে বেজিং। আমেরিকার জারি করা রিপোর্টকে কেন্দ্র করে আগে বিবৃতিতে দিয়েছিল চীন। বেজিং এর এক মুখপাত্র তখন বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে ভালো হয়েছে তা যুক্তরাষ্ট্রের সহ্য হচ্ছে না, আর তাই উস্কানি দিতে এই ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। আমেরিকাকে যুদ্ধ রাজ্য বলে যে খোঁচা দিতে ছাড়েনি তিনি। তবে সম্প্রতি মহড়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেনি জিনপিং প্রশাসন। তাই ভারত মনে করছেন
চীন ভারতের সাথে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সিলেট পর্ব শেষে বিপিএল এখন চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো। সিলেট পর্ব শেষে 7 ম্যাচে 7 জয় নিয়ে শীর্ষে আছে রংপুর রাইডার্স। বিপরীত চিত্র ঢাকা ক্যাপিটালসে। টানা 6 ম্যাচ হারা দলটি সিলেটে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে। তাদের অবস্থান রয়েছে এখন তলানিতে। এছাড়া ব্যক্তিগত পারফরমেন্সে এগিয়ে আছে জাকির হাসান ও তাসকিন আহমেদ। জাকিরের ব্যাটিংয়ে, অন্যদিকে তাসকিন শীর্ষে আছে বোলিংয়ে। সোমবার রাতে খুলনা টাইগার্সকে 8 রানে হারিয়ে টানা 7ম জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। সমান 7 ম্যাচ খেলে ঢাকার পয়েন্ট মাত্র 2। 6টি করে ম্যাচ খেলে সিলেট স্ট্রাইকার ও দুর্বার রাজশাহীও, কিন্তু দুটি দলই 2টি করে ম্যাচে জিতেছে। সিলেটের অবস্থান 5-এ আর রাজশাহী আছে 6 নম্বরে। এছাড়া এখন পর্যন্ত 5টি করে ম্যাচ খেলেছেন ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। 5 ম্যাচ 3 জয়ে 3 নম্বরে আছে তামিম ইকবালের বরিশাল, আর 2 জয়ে যায় আছে খুলনা। পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে সবচেয়ে কম ম্যাচ খেলা চিটাগাং কিংস। 4 ম্যাচে খেলে 3 জয়, তাদের পয়েন্ট 6। বরিশালের পয়েন্ট একই হলেও রান রেটে এগিয়ে আছে চিটাগাং। এদিকে ব্যক্তিগত পারফরমেন্সে দেশীয় খেলোয়াড়দের জয় জয়কার। ঢাকা পর্ব শেষে দেশীয় ক্রিকেটার আধিপত্য দেখিয়েছেন, সিলেটও এর ব্যতিক্রম হয়নি। বোলিংয়ে শীর্ষে 5-এ 4 জন বাংলাদেশি, ব্যাটিংয়ে একই অবস্থায়। ব্যাট হাতে এখন পর্যন্ত সর্বশেষ রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 6 ম্যাচ খেলে 3টি হাফ সেঞ্চুরিতে তার রান 251 রান। দ্বিতীয় স্থানে রয়েছে চিটাগাং কিংসের পাকিস্তানি ক্রিকেটার উসমান খান। 1 সেঞ্চুরি ও 2 হাফ সেঞ্চুরিতে তার রান 249। 246 রান করে তৃতীয় অবস্থানে আছে ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম। শুরুর 4 ম্যাচে অফ ফর্মে থাকা লিটন শেষ 2 ম্যাচে 1 সেঞ্চুরি ও 1 হাফ সেঞ্চুরি করে 4 নম্বরে উঠে গেছেন। 6 ম্যাচে তার রান 240। 228 রান করে রংপুরের সাইফ হাসান আছে 5 নম্বরে। বল হাতে 6 ম্যাচ খেলে শীর্ষে থাকা রাজশাহী তাসকিন আহমেদের শিকার 14 উইকেটে। খুলনা টাইগার্সের আবু হায়দার রনি 51 উইকেট নিয়ে আছে 2 নম্বরে। সমান উইকেট নিয়ে সিলেটে তানজিম হাসান সাকিব আছে 3 নম্বরে। রংপুর রাইডার্সের খুলদিস শাহ 9 উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে আছেন। রংপুরের শেখ মেহেদী হাসান সমান 5 উইকেট নিয়ে আছেন 5ম স্থানে। প্রসঙ্গত, একাদশ বিপিএল এর শুরু থেকে রানের বন্যা দেখা যাচ্ছে। মিরপুরে বোলিং বান্ধব উইকেট করেছে বিপরীত আচরণ। সিলেটে উইকেটও তেমন ছিল না। অধিকাংশ ম্যাচে 200 ছোঁয়া কিংবা 200 পেরিয়ে যাওয়া ইনিংস দেখা গেছে। উইকেটে পরিবর্তন আনার পাশাপাশি বাউন্ডারি সীমানায় কিছুটা ছোট করে দেওয়া রয়েছে এবারের বিপিএল এ। তাতে ব্যাটাররা সাহস নিয়ে বাউন্ডারি হাঁকাতে পারছেন। এদিকে বিপিএল এর ক্রিকেটারদের পারফরমেন্সকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে তুমুল বিতর্ক। কেননা সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে জায়গা হয়নি লিটন দাসের, অথচ সেই লিটনই বিপিএল এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের না থাকায় অবাক হয়েছে অনেক কিংবদন্তি ক্রিকেটার। বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় লিটন কুমার দাসের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জায়গা হয়নি, আর তাতেই অবাক হয়েছে অনেকে। তাদের মধ্যে অন্যতম ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস। সম্প্রতি সময় খুব একটা ফর্মে নেই এলকেডি। গত বছর 5 ওয়ানডেতে মাত্র 6 রান করেছেন ডানহাতি ব্যাটার, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনকে রাখেনি নির্বাচকরা। ডেইলি ক্রিকেটে লিটন প্রসঙ্গে বিপিএলে ধারাভাষ্য দিতে আসা অ্যামব্রোস বলেন, আমি জানি লিটন দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছেন সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কি না, কারণ সে দারুণ ফর্মে আছে, ক্লাস প্লেয়ার। আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে, তবে নির্বাচকরা তাদের কাজ করেছে। অ্যামব্রোস আরও বলেছেন, ক্লাস প্লেয়ার সে, শুরুর দিকে রান পায়নি সে, হয়তো এটি কারণ হতে পারে, সে কিছুটা সংগ্রাম করেছে। নির্বাচকরা সবসময় পারফরমেন্সের দিকে নজর রাখবে। যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে, সামর্থ্য থাকে, তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক নই, সবসময় ফর্মের কথা আর পরিসংখ্যান দেখার বিপক্ষে আমি একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি। তবে সুযোগ থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরিবর্তনের বিপক্ষে সাবেক 2 অধিনায়ক রকিবুল হাসান ও মিনহাজুল আবেদিন নান্নু। স্কোয়াডে ওপেনাররা সবাই বাঁহাতি হওয়ায় কম্বিনেশনে ঘাটতি দেখেছেন সাবেক প্রধান নির্বাচক। ব্যাটার সাকিবকেও দলে নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। বাদ পড়া দিনই ব্যাট হাতে ঝড় তুললে নির্বাচকদের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে লিটন দাস। সেঞ্চুরিটা একদিন আগে হলেও ব্যাপারটা অন্যরকম হতে পারত। তবু লিটনের দলে ঢোকার সুযোগ আছে শতভাগ। 12 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই পরিবর্তন করা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। তবে নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী দল ঘোষণা হয়ে যাওয়ায় সে সম্ভাবনা দেখছেন না সাবেক 2 অধিনায়ক রাকিবুল হাসান ও মিনহাজুল আবেদিন। সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, টিম পরিবর্তন করা কিন্তু ঠিক হবে না। দল যখন দিয়ে দিয়েছে, এখন কারো ইনজুরি না হলে, কারো ফিটনেসে ঘাটতি না হলে তা করা ভালোই। কারণ বিপিএল কিন্তু একটা লম্বা
সময় টুর্নামেন্ট যাচ্ছে, এতে যে কোনো খেলোয়াড়ই ফিটনেসের সমস্যার মধ্যে পড়তে পারে। সাবেক অধিনায়ক রাকিবুল হাসান বলেন, কেউ যদি ইনজুর্ড হয়ে যায়, আনফিট হয়ে যায়, আমি চাই না সেটা হোক, তাহলে তো তখন ওটা রিপ্লেসমেন্ট লাগবে। এছাড়া আমার কাছে পরিবর্তনের প্রয়োজন মনে হচ্ছে না, হওয়াটা উচিত না। সৌম্য সরকার ও তানজিদ তামিমের মতো বিকল্প ওপেনার পারভেজ ইমনও বাঁহাতি, শুধু লিটনের জন্য নয়, ওপেনিংয়ে ডানহাতি না থাকায় কম্বিনেশনও ঘাটতি দেখেছেন সাবেক প্রধান নির্বাচক আরও বললেন, তিনটা বাঁহাতি ওপেনার এখানে একসঙ্গে, আমি সবকিছু চিন্তা করে বলবো, লিটন দাসের বিষয়টা সেখানে চিন্তা করা যেত, ওর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বড় টুর্নামেন্ট খেলার। আলটিমেটাম আমাদের প্রথম ম্যাচটা কিন্তু দুবাইতে, আর সেখানে কিন্তু ওর রেকর্ডটা যথেষ্ট ভালো। ব্যাটার সাকিব আল হাসানকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। আইসিসি টুর্নামেন্ট হওয়া অভিজ্ঞতার কারণে সাকিবকে দলে রাখা যেত বলে মনে করেন নান্নু। মিনহাজুল আবেদিন নান্নু আরও বলেন, যেহেতু তামিম নাই, সেই হিসেবে এখানে একটা অভিজ্ঞ খেলোয়াড়কে অবশ্যই সুযোগ দেওয়া উচিত ছিল, এটা দিতে পারত। রান বন্যা দর্শকদের জমজমার বিনোদন দিচ্ছে বিপিএল, তবে নতুন প্রতিভা ও নজরে আসার মতো পারফরমেন্সের অভাব কিছুটা আশাহত করেছে সাবেকদের। চলতি বছরই পুরনো ক্লাব ভার্সায় ফিরেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। মেসির প্রাণের ক্লাব বার্সেলোনা, এমনকি ভার্সাও বহুবার জানিয়েছে ক্যাম্প নু দরজায় মেসির জন্য সবসময় খোলা। চলতি বছরের শেষের দিকে ওই দরজায় পা রাখতে পারেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। সেটিও যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা অনুষ্ঠেয় 2026 বিশ্বকাপকে লক্ষ্য ধরে। সংবাদ মাধ্যম এল ন্যাশনাল দিয়েই এমন খবর প্রকাশে এসেছে। ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি আছে 2025 মৌসুমের শেষ পর্যন্ত। 2023 সালে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দেওয়ার সময় 1 বছর চুক্তির নবায়নের শর্ত রেখেছিল তিনি, কিন্তু মেজর লিগের মৌসুম ছোট হওয়ায় আসন্ন মৌসুম শেষে ফিট ও ফর্মে থাকতে ভার্সায় যোগ দিতে পারেন কাতার বিশ্বকাপ ও পরপর 2 কোপা আমেরিকা জয়ী মেসি। বিষয়টি আরেকটু খুলে বললে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ফেব্রুয়ারিতে শুরু হয়ে অক্টোবরের দিকে শেষ হয়। আগামী অক্টোবরে লিগ মৌসুমের শেষে তাই ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। এদিকে 2026 বিশ্বকাপ শুরু হবে জুনে। মায়ামির সঙ্গে চুক্তি নবায়ন করলেও বিশ্বকাপের বছর 4 মাস বসে কাটাতে হতে পারে মেসির। এতে করে 2026 বিশ্বকাপে খেললেও সেরাটা দিতে সমস্যা হতে পারে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকার। যে কারণে আগামী অক্টোবরে ফ্রি এজেন্ট হয়ে যাওয়া মেসি ধারে ভার্সার সঙ্গে সংক্ষিপ্ত চুক্তি করতে পারেন। 2026 সালের ফেব্রুয়ারিতে পুনরায় চুক্তি করতে পারেন ডেভিড বেকহামের ক্লাবে। যদিও বিষয়টি বলার মতো সহজ নয়, তবে আগে ফ্রান্স কিংবদন্তি থিয়েরি অরি ও আয়ারল্যান্ড স্ট্রাইকার রব কি এমনটাই মনে করেছিলেন। তারা এমএসএল এ খেললেও অরি আর্সেনাল ও রব কি অ্যাস্টন ভিলার সঙ্গে সংক্ষিপ্ত চুক্তি করেছিলেন। বিশ্বকাপে খেলার সিদ্ধান্তে অটল থাকলে মেসিও নিতে পারেন এমন কোনো সুযোগ, এমনকি সেটা বার্সেলোনা না হয়ে অন্য কোনো ক্লাবেরও হতে পারে। এদিকে নতুন কোচের অধীনে বছর শুরু করতে চলেছে ইন্টার মায়ামির। নভেম্বরের শেষের দিকে মায়ামি কোচের দায়িত্ব নেন লিওনেল মেসির সাবেক সতীর্থ বন্ধু আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো। দুজনের পথ চলা এখন গুরু শিষ্যের। বার্সেলোনার দীর্ঘদিনের সতীর্থ মাসচেরানোর অধীনে মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুস্কেটসরা প্রথম ম্যাচ খেলবেন 19 জানুয়ারি। 2024 সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতে মিয়ামিতেও সাফল্য পেয়েছেন মেসি। নতুন বছর ইন্টার মিয়ামি মেজর লিগ সকার, লিগ কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নশিপ ছাড়াও ফিফা ক্লাব বিশ্বকাপ খেলবে। সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে মাসচেরানোর দল। লম্বা ছুটি শেষে আর্জেন্টিনা থেকে ইন্টার মিয়ামিতে ফিরেছেন লিওনেল মেসি। নতুন বছরে মিয়ামি 2 অনুশীলন পর্ব শেষ করলেও মাসচেরানোর অধীনে মেসি সুয়ারেজের অনুশীলন শুরু করেছে সোমবার। 40 বর্ষীয় আর্জেন্টাইন কোচ মাসচেরানো বলেছেন, শনিবার মেডিকেল পরীক্ষা দিয়ে আমরা অনুশীলন শুরু করব। গতকাল থেকে দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি, অনুভূতি খুবই ভালো। ছুটি কাটিয়ে ফিরে দলের সবাই খুশি। 19 জানুয়ারি লেভাদার লাস ভেগাস ক্লাব আমেরিকার বিপক্ষে প্রথম পার্ক মৌসুমের প্রীতি ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি। নিয়মিত গোলরক্ষক ডেক ক্যালেন্ডার ও মিডফিল্ডার বেঞ্জামিন ক্রেমাসটিকে দলে পাচ্ছেন না মাসচেরানো। জানুয়ারির ক্যাম্পের জন্য যুক্তরাজ্যের জাতীয় দলের সাথে থাকবেন তারা। এদিকে ফুটবলের দল বদলের তালিকা এবার যুক্ত হয়েছে বাংলাদেশের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরীও। জানা গেছে, ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক আগেই ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন এই তারকা ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছাড়ছেন বাংলাদেশের ডিফেন্ডিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। সর্বশেষ ম্যাচগুলোতে একাদশে জায়গা হচ্ছে না হামজার। এই মৌসুমে মাত্র 4 ম্যাচ খেলার সুযোগ পান তিনি। চলতি সপ্তাহে এএফ কাপের ম্যাচে পুরোটা সময় জুড়ে সাইড বেঞ্চে বসে পার করছেন হামজা। অন্যদিকে হামজাকে নিজেদের দলে নিতে আগ্রহী হয়েছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছেন, হামজার নতুন গন্তব্য হচ্ছে শেফিল্ড ইউনাইটেড, যাদের সাথে লেস্টার সিটির চুক্তি শেষ হয়েছে। তবে দেখার বিষয় শেষ পর্যন্ত প্রথম বিভাগের ক্লাবে ধারে যাবেন তিনি, নাকি একেবারে লেস্টার সিটি ছাড়তে হবে হামজাকে। অবশ্য ক্লাবের ওপর থেকে বাড়তি বেতনের চাপ কমাতে ধারের শর্তে লেস্টার সিটি ছাড়তে চান হামজা চৌধুরী। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যায় শেফিল্ড।
অবনমনের পর বর্তমানে তারা আছে প্রথম বিভাগের ফুটবলে। সেখানে অবশ্য বেশ সুবিধাজনক অবস্থানে আছেন তারা। চ্যাম্পিয়নশিপের শেফিল্ডে বর্তমান অবস্থান 3-এ। ইংল্যান্ডের অনূর্ধ্ব-19 দলে খেলা 27 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত হামজা গত মাসে বাংলাদেশের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। সেক্ষেত্রে শেফিল্ড ইউনাইটেডের স্থায়ী চুক্তির সম্ভাবনাও আছে তার। হামজা চৌধুরী 2015-16 মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে আছেন। প্রথম 2 মৌসুম অবশ্য তিনি ধারে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নে খেলেছেন। 2019-20 লেস্টার সিটির মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। সেই মৌসুমে মোট 29 ম্যাচে লেস্টার জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন হামজা। তবে 2021-22 মৌসুমে 12 ম্যাচ খেলে ওয়াটফোর্ডের ধারে যোগ দেন তিনি। অন্যদিকে আগামী মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা আছে হামজা চৌধুরীর। বাংলাদেশের জার্সি গায়ে চড়াতে তৈরি হামজা চৌধুরীর সব প্রক্রিয়া অনুসরণ করে গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান তিনি। এখন লাল সবুজের জার্সিতে তার অভিষেক নিয়ে জল্পনা কল্পনা চলছে। সব ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে হামজার। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি ভারতে অনুষ্ঠিত হবে, আর সম্ভাব্য ভেন্যু শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এদিকে বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগে ইংলিশ ক্লাব লেস্টার সিটি ছাড়তে চলেছেন হামজা। শীতকালীন দলবদল লেস্টার ছেড়ে চলতি মৌসুমে বাকি অংশের জন্য তিনি ধারে যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত। শেফিল্ড ইউনাইটেডের দীর্ঘদিন ধরে হামজার প্রতি আগ্রহী ছিল। তাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপে শক্ত অবস্থান করে ধরে রেখে প্রিমিয়ার লিগে ফিরে আসা। চ্যাম্পিয়নশিপে বর্তমানে তারা তৃতীয় স্থানে আছেন সমান 49 পয়েন্ট নিয়ে। বার্নলি ঠিক নিচে। এই অবস্থানে থাকলে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে শেফিল্ড। লেস্টার সিটির হয়ে FA কাপের সম্প্রতি ম্যাচ কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামেনি হামজা। ধারণা করা হচ্ছে শেফিল্ড ইউনাইটেডে তার সম্ভাব্য যোগদানের কারণে ঝুঁকি নিতে চায়নি লেস্টার। 2016 সালে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির অবস্থাও খুব বেশি ভালো নয়। বর্তমানে লিগ টেবিলে 19তম স্থানে আছে তারা। মৌসুম শেষে এই অবনমন অঞ্চলে থাকলে তাদেরও চ্যাম্পিয়নশিপে খেলতে হবে আগামী মৌসুমে। দর্শক, এই ছিল কেটিভির সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।